কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই 2-3 দিন ভিডিও দিতে পারিনি কারণ ভোট গণনা গেল, খুব এনজয় করেছি ফ্যামিলির সঙ্গে, পরিবারের সঙ্গে। কারণ এই ভোট এলেই আমাদের ভেতরে একটা আতঙ্ক থাকতো বেশ কিছু বছর আগে, কিন্তু এখন মনের আনন্দে সবাই ভোট দিই। এলাকা শান্ত, চিরদিনই আমাদের এলাকা শান্ত ছিল। মাঝে একটুখানি একজন উঠতি মস্তান কিছুদিন আমাদের বিরক্ত করেছিল, কিন্তু এখন মোটামুটি আমাদের এলাকা একদম শান্তিপূর্ণ। মোটামুটি 98% ভোট আমাদের বুথে হয়েছে এবং সেই ভোট গণনা খুব সুন্দর এনজয় করেছি। পরিবর্তনের জন্য সকলেই চেয়েছিল, মন থেকে পরিবর্তন হয়েছে। দেখা যাক এবার কী হয়। চলো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে থাকবো, প্লাস কাজকর্ম করবো। এখনও মৌসুমীর হাত ঠিক হয়নি। এই যে সকালবেলা বাসি কাপড় ছেড়ে আগে ফুল তুলবো, তারপরে ঠাকুরঘর পরিষ্কার করবো, ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে চা খাবো, তারপরে অন্য কাজ। বাসন টাসন রাতেই মেজে রেখেছি, একটা হয়তো থালা আছে রুটি খাওয়ার। তা চলো আগে বাগানে যাই, আমার সেই তোমাদের প্রিয় বাগান। আজকে অনেক ফুল ফুটেছে আর গাছের আমগুলোও বেশ বড় হয়েছে, কিন্তু দুঃখের বিষয় পদ্মর কুড়ি এখনো আসেনি। দেখি, অপেক্ষা তো আমাদের করতেই হবে কবে পদ্মের কুড়ি আসে। চলো তাহলে এখন ব্যাক ক্যামেরায় চলে যাই। থেকে বেরিয়ে আমার বাগান শুরু। উঠোনটা পাকা আছে, তারপরে তুলসী মঞ্চ, আর তুলসী মঞ্চে জল দিইনি, এখনো দেবো। আর এইটাই হচ্ছে অম্রপলি আম, বেশ বড় বড় আম হয়। আর কোথায় কোথায় একদম মাটিতে, ওই দেখো শুয়ে পড়েছে দুটো আম, দেখেছ? এই হচ্ছে একটা আম নষ্ট হয়ে যাচ্ছে, হবে কিছু আম তো নষ্ট হবে। এই হচ্ছে টগর ফুল আজকে ফোটেনি, এই গাছেরও কোনো জবা ফোটেনি। আমার পদ্ম বাগানে এখনো কুড়ি আসেনি। প্রথমে এইটা দেখো লক্ষ্মী জবা, এটা পরে তুলবো। এটা যদি আমি এখনই তুলি ঢাকা পড়ে নরম তো, অ্যাডেনিয়াম। আর এই দেখো দুপুরে ফুল ফুটেছে। এবার দেখাই চলো তোমাদের একটা নতুন জবা, পিঙ্ক কালারের জবা, বেগুনি জবা ফুটেছে, এটাকে আগে তুলি। কালকে এই গাছ থেকে লঙ্কা তুলে রান্না করেছি। ডালিমটা কিন্তু বেশ বড় হয়েছে, দেখেছো? তারপরে সেকেন্ড তুলবো। এই ফুলটা দেখো কি সুন্দর ফুল, দেখেছো? এই ফুলটা তুলে নেব। তারপরে হচ্ছে, এই বাবা আম দেখেছো? এক এক থোকায় কত আম। এখান থেকে প্রায় 10-15 কিলো আম ছিঁড়ে ফেলা হয়েছে। মৌসুমি নিয়েছে, আমি নিয়েছি, ভাইয়ের বাড়ি দিয়েছি, আচার করেছি আমি। এরপরে দেখায় হোয়াইট কালারের একটা পদ্ম ফুলের মতো একটা জবা, দেখেছো? মনে হচ্ছে না স্থলপদ্ম? দেখো কি সুন্দর। এটা তুলবো, গোবিন্দর চরণে যাবে। তারপরে আছে যথারীতি, দেখো এই জবা, এটা তুলে নেব। তারপরে দেখো এই জবা কত ফুটেছে, দেখেছো? কত ফুটেছে। কাছে কিছু থাকবে, সব তুলবো না। এই যে নিচে একটা ফুটেছে, ওই 3টে গাছে থাক, এতেই আমার হয়ে যাবে। আর হচ্ছে আমার সেই পুরনো গাছ, অতিরিক্ত ডাল কাটা হয়ে গেছিল। দুটো সাদা ফুল ফুটেছে, দুটো থাক, আমার এতেই হয়ে যাবে। আতা গাছে কি আতা এসছে? একটা আতা এসে শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে। আতা ফল আমার মা খেত, খুব ভালো খেত,
কিনে এনে দিতাম, কি সুন্দর আতা ফলের বীজগুলো চুষে চুষে খেয়ে তারপর আবার চামচ দিয়ে শ্বাসটা বের করে খেত। মনে পড়ে। সবেদা গাছে প্রচুর ফুল এসেছে। ও আরেকটা গাছ, ফুল গাছ তোমাদের দেখায়, যেটা কাঠগোলাপ ছোট। এই গাছটা প্রথম চিনেছি আমি আমার উড়িষ্যা উমরকোটে আমার মামার বাড়িতে। এই যে খুব সুন্দর গন্ধ। দাঁড়াও সাদিটা একটু রেখে নিই। মা পেয়ারা গাছের ডাল ভেঙেছে কি করে। এই যে দুটো পারতে পারলাম। পেয়ারা গাছের ডালটা কি করে ভেঙেছে। এখানে পেয়ারা রয়েছে। এ বাবা, এটা বারুইপুরের পেয়ারা, খুব সুন্দর পেয়ারা হয়। পলাশ গাছে কবে ফুল ফুটবে আমি জানি না। বড় বড় স্বাদ, দারুণ টেস্টি টেস্টি পেয়ারা। ওই ফুলটা আর একটু পারি। এই দেখো এতগুলো পেরে নিলাম। চলো এবার বেরিয়ে যাই বাগান থেকে, গায়ের মধ্যে পোকামাকড় পড়ে। এই ফুলটা কালকে ফুটবে। এখানে এই ফুলটাও কালকে ফুটবে। চলো ফুলগুলো ধুয়ে রেখে তারপরে আসছি। নিয়ে চলে এসছি। দেখো চাই কালারটা, কারণ আমি কাচের কাপ না, সেই জন্য আমি যখন খাই কালারটা দেখতে পাও না। ওই কাপ আমাকে আবার কিনতে হবে, তাই আজকে ফ্রন্ট ক্যামেরায় দেখালাম। আর চায়ের মধ্যে ওগুলো কি, আমি সেকনি দিয়ে চা ফেলেছি। চাটা আসাম থেকে আসে, আসামের চা। তন্ময় আমাকে চায়ের যোগান দেয়। মানে চা খেতে খেতে খবর দেখছি। কালকে মোবাইলে দেখেছি, টিভিটা বন্ধ ছিল কিছুক্ষণের জন্য। চেয়ারের বড্ড মায়া, চেয়ার ছাড়তে যে এত কষ্ট। মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি হেরেছেন। হ্যাঁ ঠিক শুনেছেন, হেরেছেন। আমার থেকে আপনারা বেশি জানেন, সবাই জানে, উনি নিজেও জানেন উনি হেরেছেন। কি বলছেন, আমি ইস্তফা দেব না, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। আরে ভাই, জনগণ হারিয়েছে, তোমাকে বিজেপি পার্টি খেলা দিয়ে হারায়নি। পাবলিক ডিমান্ড। তুমি আর ওই চেয়ারে বসতে পারো না। না, বেটির এত মানে মুখ্যমন্ত্রীর চেয়ারে এত মজা পেয়েছে যে ইস্তফাই দেবে না। মানে ওকে ঘেঁটি ধরে সরাতে হবে। ওই কিছু কার্টুন হয়েছিল না, যে পেছন দিকে বাস দিয়ে ঠেলে ওকে বাংলাদেশে পাঠাচ্ছে, তা ওই নবান্ন থেকে, ওই চেয়ার থেকে ওকে ঠেলে ঘিটি ধরে সরাতে হবে, তবে ও সরব। বলে আমি হারি নাই। আরে ভাই, কোথায় জিতলি তুই? ও দিদি, কোথায় জিতলে তুমি? অনেক জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছো মানুষকে, হেরেও লজ্জা নেই। সত্যি আমি অবাক হয়ে যাই। আমাদের কেন্দ্রে যে দাঁড়িয়ে ছিল বর্ণালী, খুব ভদ্র মহিলা। মানে ব্যক্তিগত হিসাবে, মানুষ হিসাবে আমি যতটুকু চিনি ভদ্র। উনি ক্যামেরার সামনে এসে বলেছেন যে জনগণের রায় মেনে নিলাম, জনগণ যেটা চেয়েছে সেই রায়কে মেনে নিয়ে আমাকে যারা ভোট দিয়েছে তাদের অনেক ধন্যবাদ। এটাই হচ্ছে মনুষ্যত্ব, এটাই হচ্ছে শিক্ষা। না রে ভাই, সাদা চটি আর সাদা কাপড়ের পেছনে যে কী রহস্য, কি বলবো আর। আমি দেখছি শুধু
আর আমারই লজ্জা লাগছে যে উনি ইস্তফা দেবেন না, সাংবাদিকদের সামনে বলছেন। নির্বাচন কমিশন বলে দিয়েছে যে উনি আইন জানেন, সব কিছু জানেন, তারপরে যে এই ধরনের কথা বলছে, কি বলবো ওনাকে। কিন্তু ভাই, তুমি যেমন ইস্তফা দেবা না, তেমন তোমাকে ইস্তফা দেওয়ানোর বিকল্প ব্যবস্থাও আছে। এটা কেমন? রাজ্যপাল যদি এরকম সিচুয়েশানে রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারে, এই জায়গায় হচ্ছে রাজ্যপালের ক্ষমতা। এমনিতে কিন্তু রাজ্যপালের ক্ষমতাতে খুব বেশি তা না। আমরা ইতিহাসে পড়েছি, পলিটিক্যাল সায়েন্সে, যে রাজ্যপালের ক্ষমতা হচ্ছে জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল। মানে বিধানসভা থেকে কোনো বিল যদি যায় ওনার কাছে সই হতে, উনি ফিরিয়ে দিতে পারেন, সেটা পাওয়ারটা ওনার আছে। পুনর্নির্বাচনের জন্য, মানে পুনর্বিবেচনার জন্য বিলটা ফেরত দিলেন, সেই বিলটা আবারও বিধানসভা থেকে পাশ করে ওনার কাছে গেল, উনি আবারও পুনর্বিবেচনার জন্য ফেরত দিলেন। তৃতীয়বারের জন্য উনি সই করতে বাধ্য, কারণ বিধানসভার ক্যাবিনেট থেকে যেটা পাশ হয়েছে উনি 3বারের বার সেটা সই করতে বাধ্য। ওই জন্য আমরা যখন পলিটিক্যাল সায়েন্সে পড়েছি গ্র্যাজুয়েশনে, যে রাজ্যপালের ভূমিকা অনেকটা জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপালের মতো, সেম টু রাষ্ট্রপতি। কিন্তু এমার্জেন্সি পিরিয়ডে রাজ্যপালের ক্ষমতা তখন 100%। এইটা হচ্ছে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়বে না, গদি ছাড়বে না, গদিতে খুব লোভ। এক পাশে ফিরহাদ হাকিম, আর এক পাশে ভাইপোকে নিয়ে বলছে আমি তো হারি নাই, আমাকে হারানো হয়েছে। সারা জীবন ওই একই কাহিনী, বিরোধী আসনে বসে যখন ছিলেন ওই এক কথা, আমাকে হারানো হয়েছে, আমি হারিনি। ভাই, এবার মানুষ নিজে ভোট দিয়ে তার মতামত প্রকাশ করেছে, মেনে নাও, নিয়ে আবার প্রস্তুত করো, দলের নীতি পাল্টাও, নিজেকে পাল্টাও। তোমার তো আর সময় নেই, তোমার এখন ঘাটে যাওয়ার টাইম। বাবা কি অবস্থা! তা যেটা বলছিলাম, রাজ্যপাল এই মন্ত্রিসভাটা ভেঙে দেবে, মানে যেদিন ওনার পদত্যাগ করার কথা সেই তারিখ পর্যন্ত যদি উনি পদত্যাগ না করেন, তাহলে উনি এই পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে পদত্যাগের মানে শপথ গ্রহণের আগে পর্যন্ত উনি সময় পর্যন্ত উনি আর কি ওই প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে দায়িত্ব দিতেন দেখাশোনা। যেহেতু উনি পদত্যাগ করলেন না, রাজ্যপাল এই সময়টুকু নিজের দায়িত্বে চালাতে পারেন। আমি যদি ভুল বলে থাকি তোমরা একটু বলে দিও, অনেক দিন আগে পড়েছি তো, অনেক দিন আগে পড়েছি, ভুল হতেও পারে। এই হচ্ছে অবস্থা রাজ্যের। অনেকে বলছে আমাদের ঘর বাড়ি ভাঙছে, পার্টি অফিস ভাঙছে। ভাই শান্তিতে থাকো ভাই, যেটা চেয়েছো তোমরা সেটা পেয়েছো, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। গণ্ডগোল কখনোই ভালোবাসি না, বদলা নয় বদল চাই। ফেসবুকেও দেখতাম কিছু চুনোপুটি ফরফর ফরফর করে উঠত। সব থেকে আমার খারাপ লেগেছে অভয়ের মাকে নিয়ে যে কথাগুলো ফেসবুকে ইউটিউবে ঘুরে বেরিয়েছে, বড্ড কষ্ট লাগতো। আর বামপন্থীকে ভালোবাসা মেয়ে আমি, পরিস্থিতির চাপে এখন বিজেপিকে ভোট দিয়ে পাল্টাতে হচ্ছে, কারণ বামপন্থীরা এগোতে পারছে না, বিকল্প কিছু নেই আমাদের কাছে। কিন্তু একটা জায়গায় বামপন্থীর ওপরে আমার একটা খারাপ লাগলো, যে অভয়ের মাকে যে কথাগুলো বলেছে ঠিক বলেনি। একটা মা, সে তার মেয়ের সঙ্গে কি হয়েছে সবটা জানে, সবটা জানে, সে বিচার পায়নি। সে এইটুকু বুঝেছে যে ক্ষমতায় না থাকলে আমার মেয়ের বিচার কখনো আমি পাবো না। হ্যাঁ, বামপন্থীরা সেই সময় লড়াই করেছিল, কিন্তু লড়াই করে তো কিছু করতে পারেনি। দেশ বিদেশ প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু কিছু করতে পারেনি। ওই যে ক্ষমতা ছিল দিদির হাতে, দিদি তো চোরেদের বাঁচিয়েছে। সেই জন্য অভয়ের মা বুঝেছিল, এইটুকু বুঝেছিল সার,
যে ক্ষমতায় না থাকলে আমার মেয়ের যারা অপরাধী, মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কোনো রকম কিছু উনি শাস্তি দিতে পারবেন না, বিচার পাবেন না। সেই জন্য উনি বিজেপির সিম্বল নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে। নোংরা নোংরা কথা শুনেছেন, চোখের জল শুকায়নি। ওই মাটা মেয়ে মরে যাওয়ার পরে মাথায় চিরুনি দেয়নি, পুলিশ হাতের শাখা ভেঙে দিয়েছে। উনি শাখা পরেননি যে আমার মেয়ের বিচার চাইবে, বিচার পাবো তবে শাখা পরব। অভয়ের মা অনেক কিছু জানে। ওনার তদন্তে সাহায্য করতে পুলিশকে অনেক সুবিধা হবে, ওই জন্যেই চাইছিল সবাই অভয়ের মা না জিতুক। কিন্তু জনজোয়ার একটা দেশকে পুরো উলটপালট করে দিতে পারে সাধারণ মানুষ যেদিন রাস্তায় নামে সেদিন রাষ্ট্র ব্যবস্থা টলমল করে। কিন্তু আমাদের ভারতবর্ষের বুদ্ধিমান পাবলিক মানুষ, শিক্ষা সংস্কৃতি আমাদের ভারতবর্ষ অনেক উন্নত, মহাপ্রভুর দেশ। যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, আমাদেরই নদিয়া জেলায়, এখানকার মানুষ বুঝিয়ে দিল হিংসা নয়, ব্যালট বক্সেও বদলা নেওয়া যায়। সেই জন্য রাস্তায় নেমে আন্দোলন না করে তারা চুপি সারে অগ্নিস্ফুলিঙ্গর মতো ভেতরে ফেটেছে, তার বহিঃপ্রকাশ ফুটেছে ব্যালট বক্সে। দিয়ে দিয়েছে একদম ছাপ্পা। মানুষের মুখে শুনেছি। তারাও কি যাচ্ছে, দিদি তার নিজের জায়গায় হেরেছেন 15,000-এরও বেশি ভোটে। আমার মনে হয় এই ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ভোট পেয়ে জিতেছে আমাদের কেন্দ্রটা, 51,000 ভোটে জিতেছে। যাই হোক, দিদির খুব কষ্ট, দিদি চেয়ার ছাড়বে না। দেখা যাক, ওনাকে লাথি মেরে তো ফেলা যাবে না, কারণ উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার তো সম্মান আছে। ঘিটি ধরে সরা বেটি রে। আজকে না আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। এই এলাকা তখন বামপন্থীদের রমরমা, আমি নিজেও বামপন্থী করতাম। আমার বাবা এই এলাকায় প্রথম, মানে আমাদের গ্রামে এই প্রথম বিজেপি নেতৃত্বকে নিয়ে আসে। আমার মনে আছে বাসুদেব বাগচি না কি যেন, ধানতলায় বাড়ি। তিনি আমার বাবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করলেন, বিকেলে মিটিং করলেন। আমাকে ডেকেছিল বাবা, ডেকে বলছিল যে দেখ, এখন থেকে আমরা বিজেপি করবো। আমি বাবুকে বললাম তুমি করো, হ্যাঁ তুমি করো, আমি আমার মতো করি। তারপরে লড়াই চললো, আমার বাবার ক্যান্ডিডেট জিতে গেল, আমি হেরে গেলাম। কিছু করার নেই। আমার মা মাঝখানে পড়ে কান্নাকাটি করতো যে তোরা এক হয় তোর বাবা রাজনীতি ছাড়ুক, নয় তুই ছাড়। বাবুকে বলতো তুমি ছেড়ে দাও। তারপরে আস্তে 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 দেখলাম বামপন্থীরা পুরো ধসে গেল। এরা আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু পাল্টানো দরকার। তবে সক্রিয় রাজনীতি খুব করিনি আমি, মিটিং মিছিল এগুলো করি না, কারণ আমার হাজব্যান্ড মরে যাওয়ার পর থেকে আমরা কোনো রাজনীতিতে নেই। বাবাও মরে গেল, ভাই টুকটাক একটু করতো, যেহেতু সরকারি চাকরি করতাম আমরা, ভাই আমরা সক্রিয় রাজনীতি করতে পারিনি। কিন্তু এবার মন খুলে কথা বলতে পারছি। এই কথাগুলো বলতে গেলেও কিন্তু বিগত দিনে আমাদের ভয় ছিল, যেহেতু সরকারের ছিল অন্য পার্টি। নবান্নের কর্মচারীরা, দেখেছি কালকে টিভিতে, নবান্নের কর্মচারীরা জয় শ্রীরাম বলছে এতদিনে আমরা মুখ ফুটে মনের কথা বলতে পারিনি, শব্দ করতে পারিনি। আবার মহাকরণ সেজে উঠছে। যেটা বামপন্থীদের সময় মহাকরণ ছিল, মুখ্যমন্ত্রী বিধানসভার কার্যালয়, সেটাকে পরিবর্তন করে নবান্ন করা হয়েছিল। এখন কাজ হচ্ছে দিদির চেয়ার থেকে না সরা, আর যত নথি আছে বেআইনি সবগুলো ট্রান্সফার করার। এটাই উনি করতে চাইছেন, পারবে না।
পারবে না, সেই ধরনের প্রোটেকশন হয়তো আছে। তা দেখো, আজকে এই কথাগুলো বললাম, না বলে পারলাম না। জানি না সরকার পরিবর্তন হবে, মোদিজি আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ মানুষকে, দেখো বলে না রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার মরণ হয়, কিন্তু এবার উলুখাগড়ার মরণ হয়নি। ভোটের পরে যেটুকু চলছে ওটুকু চলবে ভাই। 15 বছর ধরে অত্যাচারিত মানুষ, সবাইকে তো সামাল দেওয়া যায় না। ফ্যানের হাওয়াটা মনে হয় তোমাদের কষ্ট হচ্ছে, বন্ধ করে দিই। মানুষ অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারের তো কিছুটা প্রভাব পড়তেই পারে। প্রভাবটা ভোটের বাক্সে পড়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় অশান্ত হচ্ছে, তাদের বলবো যে শান্ত থাকো। তোমরা পরিবর্তন করেছো, তার ফলটা ভোগ করো। এমন কিছু করো না যাতে এলাকার শান্তির শৃঙ্খলা আমাদের মোদিজির মুখ নষ্ট হয়। তা শুধু ক্ষমতায় আসলে হবে না, যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেগুলো পূরণ করতে হবে, মানুষের জন্য ভাবতে হবে, দেশের উন্নয়নের জন্য নীতি পরিকল্পনা করতে হবে। শুধু ভাতা দিলে দেশ চলবে না, ভাতা দেওয়ার সাথে সাথে ভারতবর্ষের অর্থনৈতিক যেমন উন্নতি করতে হবে, সঙ্গে পড়ছে। তবে এবার ডবল ইঞ্জিন সরকার, এটা কিন্তু খুব ভালো। আগে এতদিন সবসময় কেন্দ্রে এক সরকার, রাজ্যে আর এক সরকার, এতদিন পর্যন্ত ছোটোবেলা থেকে দেখে এসেছি। এই প্রথম মনে হয় ডবল ইঞ্জিন সরকার হলো আমার দেখা সময়। এই ডবল ইঞ্জিন সরকারের একটা ফায়দা আছে, বঞ্চিত হয় না রাজ্য। দেখা যাক, আমরা তৈরি থাকি। তবে একটা কথা জনগণের বোঝা উচিত, যে দলই সরকারে আসুক, তার যদি কার্যকলাপ ভালো না থাকে, অন্তত 10 বছর তাকে সুযোগ দিয়ে তারপরে পরিবর্তন করতে হবে। দিনের পর দিন, বছরের পর বছর একটা পার্টি যদি ক্ষমতায় থাকে, একটা সময় এসে দুর্নীতিগ্রস্ত হয় দুর্নীতিগ্রস্ত মানুষ তখন বিরক্ত হয়ে ঘেন্নায় তাকে ফেলে দেয়। কিন্তু এই ঘেন্না পাওয়ার আগে সবাইকে সুযোগ দিতে হয়। তা দেখা যাক এরা কেমন কাজ করে, আশা করি ভালো কাজ করবে। তবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলে তারা হয়তো ভাবছো যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল। না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাও তারা আগামী জুন মাসের থেকে মনে হয় যেটা আমাদের মোদিজির অন্নপূর্ণা যোজনা নাকি একটা নাম হয়েছে, সমস্ত প্রকল্পগুলোর নাম পাল্টে দিয়ে ওগুলো চলবে, তোমাদের চিন্তা নেই। তবে 1,500-এর জায়গায় তোমরা 3,000-ও পেতে পারো। যাই হোক, দেখা যাক, সবই আমাদের আশা, মনের ইচ্ছায় অনেক কিছু বললাম। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কোথাও আমার ভুল হয় তাহলে বলে দিও। তা এই হচ্ছে আজকে আমার ভিডিওটা ছিল। চলো আজকে এখানে রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, আর এরপর থেকে রেগুলার আবার ভিডিও দেওয়া চলবে। মিছিল আমাদের এখানে হয়নি, নির্বাচন কমিশনের নির্দেশ পেলে তবেই মিছিল হবে, তাছাড়া মিছিল করা সম্ভব না, আইন শৃঙ্খলা ভাঙা অবশ্যই উচিত না। তা চলো, টাটা আমার ভিউয়ারদের জন্য।